প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 4 অধ্যায়ের নাম অণুজীব। এই অণুজীবের উপরে আমাদের অনলাইনে চতুর্থ ক্লাস। আজ এই চতুর্থ ক্লাসে আমি তোমাদের আজ পড়াবো এরিথ্রোসাইটিক সাইজোগনি বা লোহিত রক্তকণিকায় সংগঠিত সাইজোগনি। এখন প্রশ্ন হচ্ছে যে এরিথ্রোসাইটিক সাইজোগনি বা লোহিত রক্তকণিকায় সাইজোগনিটা কীভাবে সংগঠিত হয় সেটি আমি চিত্রসহ তোমাদের ব্যাখ্যা করব। এবং তার আগে আমাদের একটা জিনিস দেখতে হবে যে আমরা পূর্ববর্তী ক্লাসে দেখেছিলাম, দেখো এই মানবদেহে সংগঠিত হেপাটিক সাইজোগনি অর্থাৎ যকৃতে যে সাইজোগনিটা ঘটেছিল সেখানে খেয়াল করে আমাদের এই ধাপগুলো অতিক্রম করে একেবারে সর্বশেষ ধাপে এসে দেখেছিলাম আমরা আক্রান্ত যকৃৎ কোষের ভাঙন। এই আক্রান্ত যকৃৎ কোষটা ভেঙে গিয়ে এর থেকে দুই জাতীয় কণিকা নির্গত হয়েছিল। এক জাতীয় কণিকা আকারে ছোট ছিল, আরেক জাতীয় কণিকা আকারে বড় ছিল। এই আকারে যে কণিকাগুলো ছোট ছিল এদের নাম ছিল মাইক্রোমেটাক্রিপ্টোমেরাজয়েড। এটির নাম ছিল মাইক্রোমেটাক্রিপ্টোমেরাজয়েড। আর আকারের যেগুলো বড় ছিল, বড় থাকার জন্য এদের নাম হয়েছে ম্যাক্রোমেটাক্রিপ্টোমেরাজয়েড। এখানে আকারে বড় যেগুলো আছে ম্যাক্রোমেটাক্রিপ্টোমেরাজয়েড, এরা নতুন যকৃৎ কোষকে আক্রমণ করা শুরু করত। অপরদিকে এই যে ছোট আকারের যে কণিকাগুলো অর্থাৎ মাইক্রোমেটাক্রিপ্টোমেরাজয়েড যেগুলো ছিল, এইগুলো করতো কি রক্তের ভিতরে ছড়িয়ে পড়তো বা লোহিত রক্তকণিকায় পৌঁছে যেত। লোহিত রক্তকণিকায় গিয়ে এরা আরেকটা চক্র সম্পন্ন করত। সেই চক্রকে বলা হয় এরিথ্রোসাইটিক সাইজোগনি বা লোহিত রক্তকণিকায় সংগঠিত সাইজোগনি। এখন সেই লোহিত রক্তকণিকায় সংগঠিত সাইজোগনিটা আমরা পড়ব। তাহলে আমরা কি দেখলাম? মানবদেহে অযৌন চক্র ঘটে কোনটা? যকৃতে ঘটে, আর হচ্ছে লোহিত রক্তকণিকায় ঘটে। যকৃতে যেটা ঘটে সেটাকে বলা হয় হেপাটিক সাইজোগনি, আর লোহিত রক্তকণিকায় যেটা ঘটে সেটাকে বলা হয় এরিথ্রোসাইটিক সাইজোগনি। এখন দেখো আমরা তাহলে চলে আসব তোমার এই এরিথ্রোসাইটিক সাইজোগনি বা লোহিত রক্তকণিকায় সাইজোগনিটা কীভাবে সংগঠিত হয়। দেখো তো এখানে বলছে এই যে মাইক্রোগ্যামিটোসাইট যেগুলো আর কি, এখানে এখানে তোমার এই যে দেখো মেরাজয়েড যেটা, এই মেরাজয়েডে এটা কোথা থেকে আসছিল? আমাদের লোহিত রক্তকণিকায় যে যকৃতে যে চক্রটা সংগঠিত ছিল ওখান থেকে ক্ষুদ্র আকারের ছোট আকারের যে কণিকাগুলো ছিল ওইগুলোর নাম ছিল হচ্ছে মাইক্রোমেটাক্রিপ্টোমেরাজয়েড। সেই মেটাক্রিপ্টোজয়েডগুলো কী করছে? ওরা নতুন করে লোহিত রক্তকণিকাকে যে আক্রমণ করছে, ঠিক আছে? নতুন করে লোহিত রক্তকণিকা প্রবেশ করে এবং খাদ্য গ্রহণ করে এটা আকারে বড় হতে থাকে, ঠিক আছে? আকারে বড় হতে থাকে এবং গোলাকার হতে থাকে। এই দশাকে তখন বলা হয় ট্রোফোজয়েড। এটাকে বলা হয় তখন ট্রোফোজয়েড। তাহলে কী হলো? দেখো মেরাজয়েডগুলো কী করলো? যকৃৎ থেকে নির্গত হয়ে লোহিত কণিকায় প্রবেশ করলো। লোহিত কণিকার ভিতরে গিয়ে ওরা আস্তে আস্তে ওখান থেকে খাবার দাবার সংগ্রহ করে আকারে বড় হতে থাকলো। তখন সেটাকে আমরা নাম দিলাম ট্রোফোজয়েড বা এই দশাটা যে ট্রোফোজয়েড। এই অবস্থায় জীবাণুর দেহে ক্ষুদ্র একটি কোষ গহ্বর ও ছোটো একটি নিউক্লিয়াস দেখা যায়। এখানে খেয়াল করো যে এই জায়গাটায় এই যে একটা ক্ষুদ্র একটা কোষ গহ্বর আর এই একটা নিউক্লিয়াস, এটি অত্যন্ত অস্থায়ী দশা। তাহলে এখানে আমাদের কী হলো? মেরাজয়েডগুলো এখানে প্রবেশ করলো লোহিত রক্তকণিকায়। প্রবেশ করলে সেই লোহিত রক্তকণিকার ভিতরে ওখানে প্রথমে ওরা গেল যে আস্তে আস্তে ওদের থেকে আস্তে আস্তে খাবার দাবার সংগ্রহ করতে থাকলো। খাবার দাবার সংগ্রহ করে ওরা আস্তে আস্তে আকারে বড় হতে থাকলো। বড় হলে ওদের নিজেদের ভিতরে আবার দুটো সত্তা তৈরি হলো, একটা হচ্ছে গহ্বর আর একটা হচ্ছে নিউক্লিয়াস। এখন এই দশাটা কিন্তু এই দশা কিন্তু অত্যন্ত ক্ষণস্থায়ী হয় ও অল্প সময়ের জন্য এই দশাটা থাকে। এবারে চলে আসি আমরা এই দশার পরবর্তীতে কী করে। দেখো এইটা কোষ গহ্বরটা ধীরে ধীরে আস্তে আস্তে বড় হতে থাকে। ঠিক আছে? এই যে তোমার কোষ গহ্বরটা আছে, এই কোষ গহ্বরটা আস্তে আস্তে বড় হতে থাকে। আর বড় হওয়ার কারণে তোমার এই কোষ গহ্বরটা বড় হওয়ার কারণে প্রায়
বেশিরভাগ জায়গাটা ও দখল করে নেয়, ফলে এই নিউক্লিয়াসটা পাশে পড়ে যায়, ঠিক আছে? নিউক্লিয়াসটা সাইডে সরে যায়, একপাশে সরে যায়, ফলে পরজীবীটাকে তখন পাথর বসানো আংটির মতো, খেয়াল করে যে হাতে মানুষ আংটি লাগায়, সেই পাথর বসানো আংটির মতো মনে হয়। এই অবস্থাকে বলা হয় তোমার সিগনেট রিং। এটাকে বলা হয় তোমার সিগনেট রিং। তাহলে সিগনেট রিং হচ্ছে দ্বিতীয় স্তরে এসে তৈরি হচ্ছে এই সিগনেট রিংই। আর ভিতরে যে গহ্বরটা ছিল আকারে, এই যে সেইটা, আর নিউক্লিয়াসটা, গহ্বরটা বড় হওয়ার কারণে তোমার এই নিউক্লিয়াসটা সাইডে সরে গেছে। তাহলে এই আছে তোমার দ্বিতীয় দশা। এই দ্বিতীয় দশা সম্পন্ন হওয়ার পরে আমরা তৃতীয় দশায় পৌঁছাবে। কীভাবে পৌঁছাবে দেখো, প্রায় 8 ঘন্টার মধ্যে পরজীবীর অন্তস্থ গহ্বর, এই যে 8 ঘন্টার মধ্যে পরজীবীর যে অন্তস্থ গহ্বর, এই গহ্বর প্রায় বিলুপ্ত হয়ে যায় বা অদৃশ্য হয়ে যায়, এবং পরজীবীটি অনিয়ত এবং ঘনপথ বিশিষ্ট এর অ্যামিবার ন্যায় আকৃতি ধারণ করে। তার মানে তোমার এই যে আমরা দ্বিতীয় ধাপে দেখছিলাম কি, দ্বিতীয় ধাপে যে তোমার গহ্বরটা দেখছিলাম, এই গহ্বরটা প্রায় ঘন্টা 8 পরে বা 8 ঘন্টার মতো পরে এটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়। এটি করে কি, অ্যামিবার আকার ধারণ করে, তার মানে ঘনপথের মতো দেখা যায়, এবং এই অনিয়ত মানে নির্দিষ্ট কোনো আকারের না আর কি, অ্যামিবার মতো ঘনপথ বিশিষ্ট আকৃতি হয়। তখন এই দশাকে বলা হয় অ্যামিবয়েড ট্রোপোজয়েড। এই দশাকে তখন বলা হচ্ছে তোমার অ্যামিবয়েড ট্রোপোজয়েড। তাহলে অ্যামিবয়েড ট্রোপোজয়েডটা কোন দশায় দেখছি, যেমন তৃতীয় দশায় এসে দেখছি আমরা। এবং এটাকে অ্যামিবয়েড ট্রোপোজয়েড বলছি কেন, এর কারণ হচ্ছে তোমার এই অবস্থাটা, তোমার এর আকৃতিটা, এখানে এই জীবাণুর আকৃতিটা, তো পরজীবীর আকৃতিটা অ্যামিবার মতো হয়ে যায়, আর নিউক্লিয়াসটা মাঝে পড়ে যায়। ঠিক আছে? এ সময় লোহিত রক্তকণিকাটি আকারে স্ফীত হয় এবং এর সাইটোপ্লাজমে ক্ষুদ্র ক্ষুদ্র দানা দেখা যায়। এই যে নিউক্লিয়াস, এই লোহিত রক্তকণিকাটা এটি আকারে স্ফীত হয় বা বড় হতে থাকে, এবং এর ভিতরে দেখো এক জাতীয়, এই যে লাল লাল আমি লাল দিয়ে দেখাইছি, যে এক জাতীয় কণা দেখা যাচ্ছে। ঠিক আছে? এই কণাগুলোর নাম দেওয়া হয়েছে সাপনার্স দানা বা সাপনার্স ডট বা সাপনার্স কণা। এই কণাগুলো বলা হচ্ছে তোমার সাপনার্স ডট বা সাপনার্স দানা। তাহলে সাপনার্স দানাটা কোন যে স্তরে সৃষ্টি হয়, অ্যামিবয়েড ট্রোপোজয়েড যে স্তরে সৃষ্টি হয়, সেই স্তরে তোমার সাপনার্স ডট বা সাপনার্স কণা তৈরি হয়। রক্তকণিকায় সাপনার্স দানার উপস্থিতি দেখে ম্যালেরিয়া রোগ শনাক্ত হয়। তাহলে ম্যালেরিয়া রোগ শনাক্ত হয় কিসের উপর ভিত্তি করে? রক্তকণিকায় সাপনার্স দানা বা সাপনার্স ডটের উপস্থিতির উপর লক্ষ্য করে, এবং এই উপস্থিতির একটা নির্দিষ্ট পরিমাণ আছে, সেই পরিমাণের উপর ভিত্তি করে আমাদের এই তোমার এই ম্যালেরিয়া জ্বরের তীব্রতা নির্ণয় করা হয়। এবার দেখো গেল, এটা তোমার এইখানে তোমার অ্যামিবয়েড ট্রোপোজয়েড হলো, আর আছে সাপনার্স ডট পাওয়া গেল। এবার এর থেকে আমরা চলে আসবো চতুর্থ স্তরে। দেখো এখানে এই অ্যামিবয়েড ট্রোপোজয়েড দশার কোষস্থ নিউক্লিয়াস, এই অ্যামিবয়েড ট্রোপোজয়েডের কোষস্থ নিউক্লিয়াস বারবার বিভাজনের মাধ্যমে 12 থেকে 24টি, এখানে খেয়াল করে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা দেখাইছি আমরা। ঠিক আছে? এখন এই নিউক্লিয়াসটা ভেঙে গিয়ে 12টা থেকে 24টা অপত্য নিউক্লিয়াস সৃষ্টি করতে পারে। বহু নিউক্লিয়াস বিশিষ্ট এই দশাকে বলা হচ্ছে তোমার সাইজন্ট। তাহলে সাইজন্টে হচ্ছে তোমার কী হয়, যে অ্যামিবয়েড ট্রোপোজয়েড দশায় যেটা আমরা উন্নীত হয়েছিলাম, সেখানে যে অ্যামিবয়েড ট্রোপোজয়েডের বিরুদ্ধে নিউক্লিয়াসটা ছিল, ওই নিউক্লিয়াসটা বারবার ভেঙে 12 থেকে 24টা নিউক্লিয়াসের সৃষ্টি করে। এই অসংখ্য নিউক্লিয়াস বিশিষ্ট এই অবস্থাকে সাইজন্ট বলা হয়। এই অবস্থাকে তখন সাইজন্ট বলা হয়। এরা সাইটোপ্লাজমে হিমোজয়েন নামক বর্জ্য পদার্থ জমা হয়। এর সাইটোপ্লাজমে, এই যে দেখো এখানে, এর সাইটোপ্লাজমে হিমোজয়েন নামক বর্জ্য পদার্থ জমা হয়। এই হিমোজয়েনটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, বিষাক্ত জিনিস। দেখো তাহলে এখন কী আছে, তোমার হিমোজয়েন কোন স্তরে তৈরি হচ্ছে? চতুর্থ স্তরে। অর্থাৎ কিনা তোমার এই যে তোমার দেখা যাচ্ছে কি, তোমার এই সাপনার্স ডট যেখানে ছিল, ওই স্তরে তোমার কী হলো, সাপনার্স ডট যে স্তর ছিল তার পরবর্তী স্তরে গিয়ে এই যে নিউক্লিয়াসটা ভেঙে 12 থেকে 24টা হলো, এবং অসংখ্য নিউক্লিয়াস বিশিষ্ট এই দশাকে বলা হচ্ছে সাইজন্ট।
আর এই ক্ষেত্রে তোমার এই ভিতরে তোমার হিমোজয়েন নামক পদার্থ তৈরি হয়। ঠিক আছে, এই যে সাইজ ওয়ানটি দেখো আমরা যে প্রতিটা নিউক্লিয়াস পেয়েছি আর 12 থেকে 24টা হবে তাই বলছে আর কি। সাইজ এই প্রতিটা নিউক্লিয়াস পেয়েছি, প্রতিটা নিউক্লিয়াস 45 ঘন্টা পর পর সাইটোপ্লাজম ও প্লাজমা মেমব্রেনে বিভক্ত হয়ে এটি হচ্ছে প্রত্যেকটা নিউক্লিয়াস 45 ঘন্টা পর পর সাইটোপ্লাজম এবং প্লাজমা মেমব্রেন সহ বিভক্ত হয়ে 12 থেকে 18টি গোলাকার বা ডিম্বাকার মেরোজয়েটে পরিণত হয়। 12 থেকে 18টি গোলাকার বা ডিম্বাকার মেরোজয়েটগুলো গোলাপের পাপড়ির ন্যায় 2 স্তরে সজ্জিত থাকে। যে মেরোজয়েটগুলো গোলাপের পাপড়ির ন্যায় 2 স্তরে সজ্জিত থাকে। পরজীবীর এই দশাকে রোজেট বলা হয়। তাহলে রোজেট কি আছে, সাইজন্টের দশায় যে তোমার সাইজন্ট দশায় যে আমরা যে নিউক্লিয়াস দিয়েছিলাম ওই প্রত্যেকটা নিউক্লিয়াস প্রায় 45 ঘন্টা পর পর সাইটোপ্লাজম সহ এই নিউক্লিয়াসের সাইটোপ্লাজম সহ এর থেকে সাইটোপ্লাজম এবং প্লাজমা মেমব্রেন নিয়ে এসে বারবার বিভক্ত 12 থেকে 18টি গোলাকার বা ডিম্বাকার মেরোজয়েট তৈরি করে। মেরোজয়েট পরিণত হয়। মেরোজয়েটগুলো গোলাপের পাপড়ি নেয়। যে মেরোজয়েটগুলো এগুলো একত্রে গোলাপের পাপড়ি নেয়, 2 স্তরে সজ্জিত থাকে। পরজীবীর এই দশাকে বলা হচ্ছে রোজেট। পরজীবীর পরবর্তী অবস্থায় লোহিত রক্তকণিকা ভেঙে যায়। এর পরবর্তী অবস্থায় এই যে লোহিত রক্তকণিকা এটা হচ্ছে আক্রান্ত লোহিত কণিকার বর্ধন, মানে এটি এই কণিকাটা এখন পুরোপুরি আক্রান্ত হয়ে গেছে এবং এটি অত্যাধিক বৃদ্ধি হওয়া শুরু করছে, মানে বড় হয়ে যাওয়া শুরু করছে। বড় হয়ে এক পর্যায়ে এটা ভেঙে যায়। তাহলে কী হলো যে পরবর্তী অবস্থায় লোহিত রক্তকণিকা ভেঙে যায় এবং মেরোজয়েটগুলো প্লাজমায় বের হয়ে আসে। যে মেরোজয়েটগুলো এগুলো প্লাজমায় বের হয়ে আসে। মেরোজয়েট রক্তস্রোতে ঢুকে গেলে মেরোজয়েট যখন আবার রক্তস্রোতে ঢুকে যায় তখন রক্তের শ্বেত রক্তকণিকাগুলো তাকে প্রতিরোধ করতে চেষ্টা করে। তার মানে কী হলো বিষয়টা, এখান থেকে তোমার এই যে মেরোজয়েট তৈরি হলো, এই মেরোজয়েটগুলো এই কোষটা যখন আকারে অনেক বড় হয়ে যাচ্ছে, স্ফীত হয়ে যাচ্ছে, মানে পুরোপুরি আক্রান্ত হয়ে গেছে তখন এটি ভেঙে যায়। ভেঙে গিয়ে এর ভিতরে যে মেরোজয়েট তৈরি হয়েছিল সেই মেরোজয়েটগুলো রক্তের ভিতরে প্রবেশ করে, রক্তস্রোতে প্রবেশ করে। আর রক্তস্রোতে প্রবেশ করলে রক্তের যে তোমার এই শ্বেতকণিকা থাকে, অর্থাৎ কিনা যাকে আমরা পাহারাদার বলে থাকি, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া সে রোগ জীবাণু ধ্বংস হয়ে থাকে। তাহলে সেই যে শ্বেতকণিকা আছে সেই শ্বেতকণিকাগুলো এইটাকে অর্থাৎ কিনা এই মেরোজয়েটকে প্রতিরোধ করার চেষ্টা করে। এই সময় রক্তে প্রচুর পরিমাণে পাইরোজেন নামক রাসায়নিক পদার্থ জমা হয়। এটাকে প্রতিরোধ করতে গিয়ে রক্তে প্রচুর পরিমাণে পাইরোজেন নামক এক প্রকার রাসায়নিক পদার্থ জমা হয় এবং এর প্রভাবেই দেহে জ্বর আসে। তাহলে আমরা মূলত দেহে জ্বর আসে কার প্রবাহে? দেহে মূলত জ্বর আসতেছে তোমার এই মেরোজয়েট যখন রক্তকণিকায় প্রবেশ করছে, তখন এই রক্তকণিকায় প্রবেশ করলে তখন একে প্রতিরোধ করার জন্য শ্বেতকণিকা ভূমিকা রাখে। তখন ওই শ্বেতকণিকা একে ঠেকানোর জন্য পাইরোজেন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করে। এই পাইরোজেনের জন্যই তোমার শরীরে জ্বর আসে। সমগ্র এরিথ্রোসাইটিক সাইটোকাইনেস চক্রটি সম্পন্ন হতে প্রায় 48 থেকে 72 ঘন্টা সময় লাগে। এখন দেখো মুক্ত মেরোজয়েট নতুন লোহিত রক্তকণিকাকে আক্রমণ করে এবং একইভাবে চক্রটি পুনরাবৃত্তি। তার মানে নতুন লোহিত কণিকাকে আক্রান্ত করলো এবং একইভাবে নতুনভাবে সে এই চক্র সম্পন্ন করে থাকে। এখন খেয়াল করে যে কতিপয় মেরোজয়েট গ্যামিটোসাইটে পরিণত হয়। এই মেরোজয়েট কিছু আছে দেখা যাচ্ছে গ্যামিটোসাইটে পরিণত হয়, মানে বীজধান হিসেবে থেকে যায় সহজ কথা। এরা রক্তের ভিতরে গেল কিন্তু এর ভিতরে আবার 2 জাতীয় কণিকা রয়ে যাচ্ছে, গ্যামিটোসাইট রয়ে যাচ্ছে। গ্যামিটোসাইট 2 ধরনের, একটা হচ্ছে মাইক্রো গ্যামিটোসাইট যেটা পুরুষ, আর একটা হচ্ছে ম্যাক্রো গ্যামিটোসাইট যেটা স্ত্রী। তাহলে তোমার এই বেশিরভাগ মেরোজয়েট রক্তরসে প্রবেশ করে যায় আর কিছু অপরিবর্তিত কিছু মেরোজয়েট গ্যামিটোসাইটে পরিণত হয়ে যায়। এই গ্যামিটোসাইট 2 ধরনের, একটা হচ্ছে মাইক্রো গ্যামিটোসাইট যেটা পুরুষ বা আকারে ক্ষুদ্র, আর একটা হচ্ছে ম্যাক্রো গ্যামিটোসাইট স্ত্রী বা আকারে একটু বড় হবে। এই পুরুষ নিউক্লিয়াস যেটা এই আকারে ছোট হলেও মাইক্রো গ্যামিটোসাইট যেটা পুরুষ আকারে ছোট হলেও নিউক্লিয়াসটা একটু বড়, আর ম্যাক্রো গ্যামিটোসাইটের নিউক্লিয়াসটা আকারে একটু ছোট। স্ত্রী ও পুং গ্যামিটোসাইটগুলো পোষকদের প্রান্তীয় রক্তনালীতে অবস্থান করে। মানে এই যে পুং গ্যামিটোসাইট অর্থাৎ কিনা মাইক্রো গ্যামিটোসাইট আর তোমার
এই ম্যাক্রোগ্যামেটোসাইট এরা হচ্ছে তোমার পশুদের প্রান্তীয় রক্তনালীতে অবস্থান করে। মানুষের রক্তে গ্যামেটোসাইটগুলোর আর কোনো পরিবর্তন সংঘটিত হয় না। মানুষের রক্তে এই যে গ্যামেটোসাইটগুলো দেখছি আমরা, এদের আর কোনো পরিবর্তন সাধিত হয় না। পরবর্তী ধাপগুলো সম্পন্ন হওয়ার জন্য প্রয়োজনীয় উদ্দীপনা কেবলমাত্র স্ত্রী অ্যানোফিলিস মশকের দেহেই বিদ্যমান আছে। এরপরে যে আর চক্র সম্পন্ন করতে হবে, এই চক্র সম্পন্ন করতে যে উদ্দীপকের প্রয়োজন, উদ্দীপনার প্রয়োজন, তা কেবলমাত্র অ্যানোফিলিস স্ত্রী অ্যানোফিলিস মশকের দেহে বিদ্যমান। 7 দিনের মধ্যে মশক কর্তৃক শোষিত না হলে এগুলো নষ্ট হয়ে যায়। এই যে যা যা উৎপন্ন হলো, এটা যদি মশায় না কামড়াতে পারে, তোমারে স্ত্রী অ্যানোফিলিস মশায় যদি না কামড়াতে পারে, তাহলে এগুলো সব নষ্ট হয়ে যাবে। পরবর্তীতে মশায় কামড়ালে তোমার ম্যালেরিয়া জ্বর হবে না। অর্থাৎ মানুষের রক্তে গ্যামেটোসাইট 7 দিনের বেশি বাঁচে না। তাহলে এই যে তোমার মাইক্রোগ্যামেটোসাইট বা ম্যাক্রোগ্যামেটোসাইট যেটা উৎপন্ন হলো, তাহলে এইটে মানুষের দেহে 7 দিনের বেশি বাঁচে না। সুতরাং এই সময়টায় যদি কারো শরীরে এই জাতীয় গ্যামেটোসাইট উৎপন্ন হয়ে থাকে বা মেরোজয়েট নির্গত হয়েও থাকে, তাহলে আমরা যদি মশারি টানা বা যে কোনো উপায়ে যদি স্ত্রী অ্যানোফিলিস মশাকে যদি আমরা প্রতিরোধ করতে পারি, তাহলে আমাদের ম্যালেরিয়ার থেকে অনেকটা রক্ষা পাওয়া যাবে। তাহলে আমরা এইটা দেখলাম হচ্ছে কি লোহিত রক্তকণিকায় সংঘটিত সাইজোগনি। ঠিক আছে, তা এখন লোহিত রক্তকণিকায় সংঘটিত সাইজোগনি দেখেছি, আর আগে দেখেছি হেপাটিক সাইজোগনি। এখন লোহিত রক্তকণিকায় সাইজোগনি আর হেপাটিক সাইজোগনি এদের ভিতরে একটু পার্থক্য আছে। দেখো পার্থক্যটা আমরা দেখব। তাহলে এখানে কি দিলাম আমরা, এরিথ্রোসাইটিক সাইজোগনি ও এই হেপাটিক সাইজোগনি ও এরিথ্রোসাইটিক সাইজোগনির পার্থক্য। তাহলে এখন এই দুটোর পার্থক্য আমরা দেখব। দেখো পার্থক্যটা তোমরা বই থেকে পড়বা। বই থেকে এখানে পার্থক্য খেয়াল করো যে দেখো এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি বা হেপাটিক সাইজোগনি এবং এরিথ্রোসাইটিক সাইজোগনির মধ্যে পার্থক্য রয়েছে। এখানে বলছে পার্থক্যের বিষয় হেপাটিক সাইজোগনি এরিথ্রোসাইটিক সাইজোগনি। তোমরা পার্থক্য আসলে গ দাগে বা খ দাগে আসলে সরাসরি ছকাকে হেপাটিক সাইজোগনি এরিথ্রোসাইটিক সাইজোগনির পার্থক্য এভাবে লিখতে পারো। প্রথমে বলছে কোথায় ঘটে। যেহেতু হেপাটিক সাইজোগনি আমরা দেখছিলাম কি মানুষের যকৃতে ঘটে, তাই দেখছিলাম। হেপাটিক হচ্ছে যকৃৎ, তাহলে এই মানুষের যকৃতে ঘটে। আর এরিথ্রোসাইটিক হচ্ছে মানুষের লোহিত রক্তকণিকায় ঘটে। দেখো দ্বিতীয় পর্যায়ে বলছে মধ্যবর্তী ধাপসমূহ। হেপাটিক সাইজোগনির মধ্যবর্তী ধাপসমূহ ছিল কি, দেখো হেপাটিক সাইজোগনির মধ্যবর্তী ধাপসমূহ ছিল হচ্ছে তোমার ক্রিপ্টোজয়েট, ক্রিপ্টোমেরোজয়েট, মেটাক্রিপ্টোমেরাজয়েট নামক ধাপসমূহ পাওয়া যায় কোথায়, হেপাটিক সাইজোগনিতে। আর এখানে আমরা কি পেলাম, ট্রোফোজয়েট, সিগনেটিং, সাইজন্টো মেরোজয়েট ধাপসমূহ দেখা যায়। এবার হিমোজয়েন দেখো, আমাদের হেপাটিক সাইজোগনিতে হিমোজয়েন উৎপন্ন হয়েছিল না, কিন্তু এইটের শেষ দিকে এসে হিমোজয়েন সৃষ্টি হয়েছে। চতুর্থ পার্থক্যের বিষয় হচ্ছে পোষক দেহে প্রতিক্রিয়া। হেপাটিক সাইজোগনি যখন সম্পূর্ণ হয়েছিল তখন কিন্তু মানুষের শরীরে জ্বর আসেনি। আর এখানে লোহিত রক্তকণিকায় যখন এই তোমার হিমোজয়েন মানে মানুষের শরীরে যখন ওই হিমোজয়েন নির্গত হয়েছিল, তখন ওই হিমোজয়েন নির্গত হলে এসে তোমার শ্বেত রক্তকণিকা ওইটাকে বাধা দেওয়ায় পাইরোজেন নামক রাসায়নিক পদার্থ জমা হয় এবং সেখানে তোমার মানবদেহে কাঁপুনি সহ জ্বর আসে।
এবার দেখো সাপনাস এর দানা বা সাপনাস ডটের উপস্থিতি। আমরা কিন্তু হেপাটিক সাইজোগনি যেটা দেখছিলাম ওখানে কিন্তু কোনো সাপনাস ডট ছিল না বা সাপনাস কণা আমরা দেখিনি, কিন্তু এই যে তোমার ওই এরিথ্রোসাইট সাইজোগনি বা সাইজন্টের বাইরে সাপনাসের দানা পাওয়া যায়। জ্বর আসার ব্যাপারে দেখো, হেপাটিক সাইজোগনির ক্ষেত্রে তোমার জ্বর হয় না, আর এরিথ্রোসাইটিক সাইজোগনিতে তোমার কাঁপুনি সহ জ্বর আসে। তাহলে এইগুলো হচ্ছে তোমার আমাদের এক্সো এরিথ্রোসাইটিক বা হেপাটিক সাইজোগনি এবং এরিথ্রোসাইটিক সাইজোগনির মধ্যে পার্থক্য। তোমরা নিজেরা বাসায় এই জিনিসটা পড়তে পারো। দেখো, ম্যালেরিয়ার সংক্রমণ, ঠিক আছে? ম্যালেরিয়ার সংক্রমণ আর আছে তোমার, নিজেরা এটা পড়ে ফেলবা, ম্যালেরিয়ার সংক্রমণ আর আছে ম্যালেরিয়া প্রতিকার ও নিয়ন্ত্রণ। ম্যালেরিয়ার সংক্রমণ, ম্যালেরিয়া প্রতিকার ও নিয়ন্ত্রণ। তোমরা যারা এই চ্যাপ্টারটা পড়ছো তারা আমাদের টিক দেওয়া দুটো কোশ্চেন আর আছে হেপাটিক সাইজোগনি এরিথ্রোসাইটিক সাইজোগনির পার্থক্য, এগুলো ভালো করে বাসায় কমপ্লিট করবা। আমরা আগামী দিন মশকির দেহে যে যৌন চক্র সম্পন্ন হয় সেটা আমরা দেখব। তাহলে আজ এ পর্যন্ত থাক, ভালো থেকো সবাই।